হেমন্তের ধানে ভরা যৌবন লাভ করেছে প্রকৃতি। ঝুম বর্ষার মৌসুম নয়, তবুও ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বজ্রপাত। আকাশের গম্ভীর গর্জনে কাঁপছে ধরণীর সত্তা। প্রতিমার মাথায় বিভিন্ন ব্যথানাশক প্রলেপ লেপা হচ্ছে। মেয়েটার জ্বরে শরীর লাল হয়ে আসছে। স্টিফেন সাহেব চিকিৎসক এনেছে। নন্দা ব্যস্ত হাতেই সেবা করছে প্রতিমার। তাকে সাহায্য করছে ললিতা। সদ্য ভোরের কোনো চিহ্ন গগন আবরণে নেই। মনে হচ্ছে যেন মধ্যরাত। প্রকৃতির কারণেই সময় বোঝা যাচ্ছে না। স্টিফেন গম্ভীর দৃষ্টিতে চাইল, রাশভারী কণ্ঠে বলল, ওনার মাথার ক্ষতটা কিসের? কিভাবে এটা হইয়াছে? খুব সম্ভবত ভারী কিছু দিয়ে ওর শ্বশুরবাড়ির মানুষ ওর মাথার পেছনটাতে আঘাত করেছিল জ্ঞান হারানোর জন্য। সতীদাহ প্রথার বিরুদ্ধে বিভিন্ন আইন কানুন জারি করলেও বিভিন্ন জায়গায় এখনো সেই পরিবর্তন পৌঁছাতে পারেনি, যার ফলস্বরূপ এটা এখনো প্রচলিত। কিন্তু দেখা যায় ইদানিং অধিকাংশ নারী এই প্রথা মানতে চায় না, বিশেষ করে অল্প বয়সী নারীরা, যাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়নি অথচ স্বামী মারা গিয়েছে। তাদের কাছে দেখা যায় স্বামীর প্রতি টানের চেয়ে নিজের জীবনের টান বড় হয়ে দাঁড়ায়, আর তাই তারা স্বামীর সাথে একই চিতায় উঠতে চায় না। এই বাঁচতে চাওয়ার জন্য অনেক হইচই এবং কান্নাকাটি করে তারা, যেটা তাদের শ্বশুরবাড়ির পরিবারের জন্য মঙ্গলজনক নয়। কারণ এই খবর দারোগা সাহেবদের কাছে গেলে তাদের জেল হতে পারে। তাই ইদানিং যেই নারীকে দাহ্য করবে ভাবে, তাকে আগে আফিম বা নেশা জাতীয় কিছু দিয়ে বেহুশ করা হয়, কিংবা মাথার পেছনে আঘাত করা হয় জোরে, যেন তাদের জ্ঞান হারিয়ে যায়। এটাই হয়তো হয়েছে এই প্রতিমার সাথে। ললিতার কথা উপস্থিত সকলে মনোযোগ সহকারে শুনল। এই তথ্য সকলের অবগত নয়, যার ফলস্বরূপ সকলেই বিস্মিত হলো। স্টিফেন মুগ্ধ কণ্ঠে বলল, আপনি এত কিছু জানিয়েছেন কি করিয়া? ললিতা হাসে, আনমনে তপ্ত এক শ্বাস ফেলে বলে, জানতে হয় আর কি। আমি এই সতীদাহ প্রথার বিপরীতে কাজ করতে যাচ্ছি। সুন্দর পুষ্পের ন্যায় প্রাণগুলো অকালে ঝরে যাবে, তা আমার যে সহ্য হয় না। তাই যত পারছি সে সম্পর্কে জানার চেষ্টা করছি। ইন্টারেস্টিং। তবে এসব কুসংস্কার তো নারীদের জন্য ক্ষতিকারক। সানশাইনও শিকার হইয়াছে। আমি জানি না কেন ধর্ম এসব করিতে বলিয়াছে। ধর্ম কখনো এসব করতে বলেনি। বেদ, পুরাণ, গীতা, উপনিষদ ইত্যাদির কোথাও এমন কোনো ধর্মীয় বিধির বিধান দেওয়া নেই। এটা সৃষ্টি হয়েছে ভ্রান্ত ধারণা থেকে। একবার পার্বতী দেবীর বাবা ভরা আসনে পার্বতী দেবীর স্বামী শিবকে অপমানিত করেছিলেন, যা মানতে পারেনি সতী স্ত্রী। তাই তিনি সেই অপমান সহ্য করতে না পেরে নিজেই আগুনে নিজেকে আহুতি দেন, যেটার নামকরণ সতীদাহ রাখা হয়। এবং পরবর্তীতে কিছু নারী স্বামীর গত হওয়ার শোক সামলাতে না পেরে স্বামীর সাথে নিজেকে আহুতি দিতেন, এবং সেই দাহ্যকে পবিত্রতা ধরা হতো। মানা হতো স্বামীর সাথে তার বিধবা স্ত্রীকে দাহ্য করা হলে সেই পরিবার স্বর্গবাসী হবে। আর তাছাড়া শ্বশুরবাড়ির লোক বিধবা পুত্রবধূকে বোঝার ন্যায় মনে করেন, যার ফলস্বরূপ তারা এই প্রথাকে অবশেষে নিয়ম বলে পরিচালন করা শুরু করেছে। পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়ে গেছে। মন্ত্রমুগ্ধের মতো সকলে ললিতার কথা শুনছে। শতাব্দ প্রশংসা করে বলল, তুই তো অনেক কিছুই জানিস। কাহিনী কি? কিভাবে এবার জানলি এত কিছু? ললিতার ঠোঁটের কোণে খামখেয়ালির হাসি। কথাটা কেমন ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল, আগ্রহ থেকেই জেনেছি। সেসব বাদ দিয়ে এবার প্রতিমার দিকে নজর দে। মেয়েটাকে সুস্থ করতে হবে। বাহিরে ঝড় তখন ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর আভা ছুঁয়ে দিচ্ছে ঘরের চারপাশটা। নন্দার হুট করে বিহারিনীর কথা মনে পড়ল। মানুষটা তো ছাদে একা আছে। এই ঝড়ে একা থাকতে পারবে আদৌ? নন্দা আগ পিছ না ভেবেই দ্রুত ছুটে গেল ছাদের উদ্দেশ্যে। তার পিছু পিছু ললিতা যেতে নিলে তাকে থামিয়ে দিল স্টিফেন। মুচকি হেসে বলল, আমি যাইতেছি। আপনি এই ঝড়ে ভিজিয়া যাইবেন। সানশাইনের জন্য তার স্টিফেন আছে। প্রকৃতিতে তখন ভরা বর্ষা, চমকাচ্ছে বিদ্যুৎ। বড় বড় তাল গাছগুলো আকাশ ছুঁয়ে যেন ওলট পালট করে রেখেছে চারপাশ। কমলা এবং কালো মিশেলে এক ধরনের রং পুরো আকাশ জুড়ে খেলা করছে। দূর হতে ভেসে আসছে পশু পাখির হাহাকার। কাঁদছে মানুষ নিজের সবটুকু অসহায়ত্ব দিয়ে। প্রকৃতির এই অশান্ত রূপে স্তম্ভিত অলকানন্দা। ছাদের রুক্ষ মেঝেতে পা রাখতেই সে থমকে গেল। এ কেমন অপরিচিত আকাশ, এ কেমন অপরিচিত চারপাশ।
নন্দা চেনে নেয় অশান্ত প্রকৃতি আবহাওয়া। মুহূর্তে বৃষ্টির জল ছুঁয়ে দিল তার লতার মতো অঙ্গখানি। ভিজে গায়ের সাথে লেপ্টে গেল মূল্যবান সেই মসলিন শাড়ি। জড়োয়া গয়না তখন বিদ্যুতের সাথে তাল মিলিয়ে এক নতুন আলোর সৃষ্টি করছে। নন্দা আনমনে চারপাশ ফিরে তাকালো। ছাদের শেষ কিনারা ঘরটা ফাঁকা, কেউ নেই সে ঘরের আশেপাশে। মুহূর্তেই চমকে গেল নন্দা। জলজান্ত মানুষটা গেল কোথায়? মরিয়া হয়ে উঠল তার বক্ষ পিঞ্জরার প্রাণ পাখিটা। আজ ছাদের কিনারা থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে না, ভেসে আসছে না কারো আকুতি মাখা গানের কণ্ঠ। কোথায় হারিয়ে গেল সেই কণ্ঠের অধিকারিণী? নন্দার চিত্ত বিচলিত। ঘন ঘটা আধার হাতে সে চিৎকার করে ডাকলো, বকুল ফুল, তুমি কোথায়? বকুল ফুল, তুমি কি শুনতে পাচ্ছ? প্রতি উত্তরে কোনো শব্দ ভেসে এলো না, বরং আকাশের অনবরত গভীর ডাকের সাথে সেই শব্দটা মিশে আরো ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করলো। সামনে ভেসে উঠল বিহারিণীর সাথে কাটানো ছোট ছোট মুহূর্ত, যে মুহূর্তগুলো স্মৃতিতে ভেসে উঠলে খিলখিলিয়ে হাসিতে ভরে ওঠে চারপাশ। তন্মধ্যেই কারো হাতের স্পর্শ বাহুতে অনুভব করতেই ভয়ে ছিটকে উঠল সে। অস্পষ্ট স্বরে শুধালো, কে কে কে? আকাশ থেকে তখন বিদ্যুতের রূপালী আলোয় ঝলমল করে উঠল স্টিফেনের স্নিগ্ধ মুখাবয়ব। মায়া মায়া নীল আখি দুটোতে অপরাগ মুগ্ধতা, ঠোঁটে ল্যাপটানো মিষ্টি হাসি। ছোট কণ্ঠে শুধালো, বকুল ফুল বুঝি তোমার বড় প্রিয়? নন্দার ভীতু মস্তিষ্ক স্থির হলো। চোখ ঘুরিয়ে আশেপাশে চাইল। স্টিফেনের থেকে নজর ঘোরানোর মিছে প্রচেষ্টা আর কি। এই মায়াময় নজরগুলো যে তাকে চরম সর্বনাশের আভাস দেয়। নন্দাকে চুপ থাকতে দেখে স্টিফেন আবার জিজ্ঞেস করলো, বকুল ফুল তোমার প্রিয়? নন্দা দায়সারা উত্তর দিল, হ্যাঁ, পৃথিবীতে সবাই তোমার প্রিয়, একমাত্র আমি ছাড়া। আমার এমন শাস্তির কারণ কি? আমি কি জানতে পারি তোমাকে ভালোবাসার অপরাধে কি আমার এই শাস্তি? তবে তাও খুশি। তোমাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধের শাস্তি চিরজীবন মাথা পাতিয়া নিতে রাজি। নন্দার ভীষণ মায়া হলো স্টিফেনের জন্য। লোকটা কেন এত ভালোবাসার কাঙাল? বারবার তাড়িয়ে দেওয়ার পরও কেন ভালোবাসার আবদারের ঝুলি নিয়ে হাজির হয় নন্দার দ্বারে? মনে হয় কতদিনের ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত সে। নন্দা চেয়েও সে তৃষ্ণা মেটাতে পারে না। কোন সে দায়ে? কিসের এত বাধা নিষেধ? কিসের এমন বিরাট দেয়াল, যে দেয়াল ভেদ করে ভালোবাসা পৌঁছাতে পারে না স্টিফেনের হৃদয় আঙিনা অবধি? নন্দার জানা নেই সেই উত্তর, তবুও মন চায় কিছুটা ভালোবাসা উজাড় করতে এই মানুষটার নামে। নন্দাকে চুপ থাকতে দেখে স্টিফেন বলল, চিন্তা নেই সানশাইন, আপনার বকুল ফুল সুরক্ষিত আছে। সে তার স্নিগ্ধতায় জড়াইয়া আছে। আপনার প্রিয় কিছুকে কখনোই আমি মূর্ছা যাইতে দিব না। তাই তো? নন্দা আর চোখে চাইল। স্টিফেনের কণ্ঠ অনুসরণ করে প্রশ্ন করল, তাই তো কি? স্টিফেন রহস্যময় হাসল। গগন সীমানায় চোখ রেখে ঠাট্টা করে বলল, তাই তো তোমার প্রিয় পুরুষ এখনো বাঁচিয়ে আছে। না হয় কবেই সে এই পৃথিবীর বক্ষে হারাইয়া যাইত। আমার প্রিয় পুরুষ? কে সে? নন্দার বিস্মিত কণ্ঠস্বরের প্রশ্নে স্টিফেনের বিস্তৃত মাখা হাসির প্রশস্ততা কমল। তপ্ত শ্বাস ফেলে বলল, অবুঝ সাজিতেছ সানশাইন। মানুষ সব ভুলিতে পারে, কিন্তু প্রেম তা কখনো ভুলিয়া যাইতে পারে না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে খুশি করিবার জন্য ভুলিয়া যাওয়ার অভিনয় করিয়া থাকো, তবে আমি ধন্য। অন্তত তোমার কণ্ঠ হইতে বের হওয়া অন্য পুরুষের নাম আমার সহ্য হইবে না। এত ভাবনার মাঝে আমার পছন্দ নিয়া ভাবিয়াছ বলিয়া আমি ধন্যবোধ করিতেছি। চলো যাওয়া যাক। কথাটা বলেই স্টিফেন আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে নিচে নেমে গেল, যেন তার প্রগাঢ় অভিমান সে নন্দাকে দেখতে চায় না। অবশ্য যে অভিমানের মূল্য দেয় না, তাকে অভিমান দেখানোটা বোকামি। তখন কষ্ট বাড়ে, দুঃখ বাড়ে। প্রিয় মানুষটার প্রিয় না হওয়াটা যে পৃথিবীর সর্বকষ্টের মাঝে অন্যতম কষ্ট। আর যাই হোক, এই কষ্ট বুকে নিয়ে ভালো থাকা যায় না। আর স্টিফেন বরাবরই বুদ্ধিমান, সে ভালো থাকতে জানে, হোক সেটা বাস্তবে কিংবা কল্পনা। একটি নতুন দিন গান শোনালো ব্যথার, যন্ত্রণার, দুঃখের ও হাহাকারের। কৃষক জমিতে ফসলের পরিমাণ ডুবিয়ে দিয়েছে অনাকাঙ্ক্ষিত জল। কয়েকদিনের অতিরিক্ত বর্ষায় ভেসে গেছে সোনার ফসলগুলো।
ঘরে ঘরে আনন্দ উৎসব এখন পরিণত হয়েছে তুমুল দুঃখে। সোনার ফসল ঘরে তোলার আগেই সৌভাগ্য নিয়েছে বিদায়। হাহাকারে হাহাকারে ভারী হয়েছে প্রকৃতি। একটা ভীতু মস্তিষ্ক বারবার কৃষকদের জানান দিচ্ছে তাদের জীবন আরো দুর্বিষহ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইংরেজদের করের বোঝা শোধ করবে তারা কোন উপায়ে? শখের ধান তাদের সকল শোধের হিসাব নিয়ে বিদায় নিয়েছে। তাদের জীবন আরো ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে। নন্দা আজ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছে। বিহারিণী মহল থেকে তার পরিচিত একজন দাসী এসেছে তার জন্য একটি জরুরি খবর নিয়ে। নন্দা ঘুম ঘুম চোখে সেই দাসীর খবর পেতেই ছুটে গেল। আকাশ তখনও ঘন কালো মেঘে ঢেকে আছে। ক্ষণে ক্ষণে চমকাচ্ছে বিদ্যুৎ। পুরো গগন বক্ষে নৃত্য করছে গম্ভীর ডাক, যা মানুষের সত্তা কাঁপিয়ে দিচ্ছে। নন্দা ভ্রুযুগল কুঞ্চিত করল। পরিচিত দাসীকে দেখে শুধালো, এখানে কি কাজ? কে পাঠিয়েছে তোমাকে? চির পরিচিত দাসী মালতী কিছুটা এধার ওধার চাইল। মনের মাঝে কেমন তার বোধ হয় খুঁত খুঁত ভাব, কিন্তু একটা গোপন করার তীব্র প্রচেষ্টা। তার অঙ্গভঙ্গিতে কিছু গোপন করার চেষ্টা বেশ ভালোভাবেই প্রতিফলিত হয়েছে। নন্দা চোখগুলো ছোট ছোট করে চাইল। সন্দিহান কণ্ঠে বলল, আড়ালে কিছু বলতে চাও? নন্দার এহেন প্রশ্নে অপেক্ষাতেই ছিল যেন মহিলাটি। তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, গোপন কথা আছে। আড়ালে চলুন, আপনার বাড়ির কিছু বিশ্বাসঘাতক গোপন কথা প্রচার করে দিবে। আমার বাড়ির বিশ্বাসঘাতক? কে সে? নামটা বলো একবার। মালতী ভীত দৃষ্টিতে আশেপাশে তাকালো। ভীত ভীত কণ্ঠে বলল, এখন এত কিছু সময় নেই। আপনি জানেন বিহারিণী মহলের অবস্থা কি? মালতীর কণ্ঠস্বরে নন্দার কৌতূহল সৃষ্টি হলো। বিস্মিত কণ্ঠে বলল, কি অবস্থা? আপনাদের বাড়ির তরঙ্গিনী পালিয়েছে। এবং কার সাথে পালিয়েছে জানেন? আপনার ননদিনী মন্ময়ের স্বামী প্রসাদের সাথে। ওরা দুজন গত পরশুরাতে কোথায় যেন চলে গিয়েছে। মন্ময়েরই পুরো ভেঙে পড়েছে, তাকে সামলানো যাচ্ছে না। বাড়ির মাঝে কান্নাকাটির রোল। আপনি আসার সাথে সাথে নাকি লক্ষ্মী বিদায় নিয়েছে সে বাড়ি থেকে। সকলের মুখে এই কথা। আপনার শাশুড়ি সুরবালা দেবী ভেঙে পড়েছে অনেকটা। আপনাকে ভুল বোঝার দায়ে নাকি তার কপাল পুড়েছে। এই অনুশোচনায় মানুষটা দিন দিন কেমন যেন প্রাণহীন হয়ে যাচ্ছে। অলকানন্দা কিছুটা হতভম্ব হয়ে গেল। প্রসাদ নামের যে লোকটাকে সে এত শ্রদ্ধা করত, সে কিনা অবশেষে এমন রূপ বদলালো। আর যাই হোক, মন্ময়ের স্ত্রী হিসেবে স্বামী ভক্তি সবসময় ছিল। এমন একটা মেয়েকে ঠকানো মোটেও উচিত হয়নি। মেয়েটা যে স্বামীকে বড্ড ভালোবাসত, তাই তো তার স্বামী বুঝি নন্দার প্রতি দুর্বল হয়ে গিয়েছে ভেবে নন্দাকে কতই না ছোট বড় কথা বলেছিল। নন্দার খারাপ লাগলো। চোখের উপর ভেসে উঠল সেই সাজানো গোছানো বাড়িটা, যার দেয়ালের কোল ঘেঁষে নন্দা বুনেছিল সুখে থাকার স্বপ্ন, যা আজ গাংচিল হয়ে উড়ে গেছে বহুদূর। শকুনের এক ধ্বংসাক্ত থাবা ছিঁড়ে ফেলেছে সেই রঙিন স্বপ্ন। ছোট্ট নন্দার ভালো থাকার সেই স্বপ্ন আজ শুয়ে আছে পরিত্যক্ত কোনো ইচ্ছে দাফনের কবরে। নন্দার বুক চিরে হতাশার শ্বাস বেরিয়ে এলো। যৌথ এই সোনার সংসারের দুর্দশা তার কাছে বড় যন্ত্রণার ঠেকল। যতই হোক, একসময় সে ওই সংসারের আপন হয়েছিল। ভাবনার জগৎ থেকে বেরিয়ে নন্দা হতাশার শ্বাস ফেলল। ক্ষীণস্বরে বলল, আমি যাব ওই বাড়িতে, তুমি এখন যাও। মালতী চলে যেতেই নন্দা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুকটা তার ভীষণ ভারী লাগছে। চোখের সামনে সুরবালা দেবীর আদরের সেই মায়াময় চেহারা ভেসে উঠল। মানুষটা একদিন তাকে মায়ের স্নেহ দিয়েছিল। এই মানুষটার বিপদে না দাঁড়ালে যে বড় স্বার্থপর লাগবে নিজেকে। ভাবনাটুকু ভেবে যেই না নন্দা অলস ভঙ্গিতে পেছনে ঘুরল, তৎক্ষণাৎ বিহারিণীর হাস্যোজ্জ্বল চেহারাটা দৃষ্টিগোচর হলো তার। মেয়েটার মুখে লেপ্টে আছে কি সুন্দর হাসি, তবে এই হাসির ধরন ভিন্ন, যেন কাউকে অবলীলায় তাচ্ছিল্য জানাচ্ছে। নন্দার চোখে চোখ পড়তেই বিহারিণী হাসতে হাসতে বলল, এমনটা তো হওয়ারই কথা ছিল। বাপ যে নিজের বাপকেও ছাড়ে না। তুমি কি বলতে চাচ্ছ? নন্দার প্রশ্নে কোনো ভাবাবেগ হলো না বিহারিণীর, বরং সে ফিসফিস করে বলল, কোথাও পড়েছিলাম আমার প্রিয় কৌটায় সোনালী আস্তরণে রয়েছে কত গীতিকাব্য বন্দি। তা এই ধাঁধার কোন উত্তর পেলে? নন্দা ডান বামে মাথা নাড়ল, স্মিত কণ্ঠে বলল, না। তোমার পিসি শাশুড়ি তো অনেক পান খেতে ভালোবাসতেন। তার কৌটার রং কি
বলো তো? বিহারিনীর খেয়ালি কথায় নন্দা চমকে উঠল। হুট করেই তার আবছা স্মৃতির আস্তরণে ভেসে উঠল পিতলের কারুকার্য শোভিত পানের কৌটাখানি, যা লক্ষ্মী দেবীর বড় পছন্দের ছিল। বিহারিনী কি এইটা বোঝাতে চাইল? ততক্ষণে বিহারিনী তার মেঘের মতো অঙ্গখানি দুলাতে দুলাতে প্রস্থান নিয়েছে। নন্দাকে আর প্রশ্ন করার সুযোগও দেয়নি। ঝলমলে বিহারিনী মহলে আজ আর আগের মতো শাসন শোষণের সেই উজ্জ্বলতা নেই। সাজিয়ে রাখা শখের বাগানে আজ আগাছায় ভরে গেছে। কৃষ্ণচূড়া গাছের লাল টুকটুকে ফুলগুলো অযত্নে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। মালিক আর রোজ এগুলো পরিষ্কার করে না। বিহারিনী মহলের সকলেই তো প্রচুর বাগান বিলাসী, অথচ তাদের প্রিয় বাগানের এই দুরবস্থা। বাগানের কাহিল অবস্থা দেখেই আজ করা যায় বাড়ির ভেতরের মানুষগুলো ঠিক কেমন ভাবে দিন কাটাচ্ছে। বাগানের মতোই বোধহয় মলিন অবস্থা মানুষগুলোর। নন্দার বড় মায়া হলো মানুষগুলোর কথা ভেবে। বুক ভার হলো। সবসময় বিলাসবহুল জীবন পার করা মানুষগুলো এখন কিভাবে দিন কাটাচ্ছে। নিশ্চয়ই ভীষণ কষ্ট হয়। মানুষগুলো যে বড্ড আরাম প্রিয়। নন্দা হতাশার শ্বাস ফেলে বড় গেটটা পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আজ আর অনেকগুলো গৃহরক্ষী লোহার গেটটি খুলে দেয়নি। নিরিবিলি বাড়িটাতে প্রবেশ করতে নন্দার শরীর শুনশান নীরবতায় শিরশির করে উঠল। মনে হলো বহু বছর এই বাড়িটাতে কেউ থাকে না। অযত্নে ঘুণে ধরেছে আঙিনায়। নন্দা অন্দরমহলে প্রবেশ করলো। দেখলো চারপাশে কেউ নেই। অন্যান্য সময় হলে এই অন্দরমহল জুড়ে কত দাস দাসীর আনাগোনা থাকতো। নন্দার উপস্থিত হওয়ার খবরটা মুহূর্তে ছড়িয়ে যেত পুরো বাড়িটাতে। কিন্তু আজ খবর ছড়ানোর কেউ নেই। অর্থ না থাকলে কেউ থাকবে না, সেটাই স্বাভাবিক। তবুও দু একজন মায়ার টানে রয়ে গিয়েছে। অর্থের থেকেও মায়া যাদের বড় মনে হয়েছে, কেবল তারাই। রান্নাঘর থেকে ভেসে আসছে টুকটাক শব্দ। নন্দা সেদিকেই পা বাড়ালো। রান্নাঘরের দরজায় দাঁড়াতেই দেখলো মলিন একটি সাদা থান পরিহিতা নারী রান্না করছে, মাথা অবধি যার ঘোমটা টানা। নন্দা ভ্রু কোঁচকালো। এই বাড়িতে কোনো বিধবা রান্নার বউ তো ছিল না। তবে কি নিযুক্ত করা হয়েছে নতুন? কেই বা নিযুক্ত করবে? তার খুড়ো শ্বশুর? লোকটা তো বিধবা মানুষ দেখতেই পারে না। তাহলে? নন্দার আকাশ পাতাল ভাবনায় তখন চারপাশ ডালপালা মেলে দাঁড়িয়েছে। মহিলাটি কে হতে পারে জানার জন্য নন্দার কৌতূহলরা হামাগুড়ি দিয়ে পড়ছে। নন্দা তাই গলা পরিষ্কারের ভান করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো এবং পরিশেষে সে সফলও হলো। তার কণ্ঠের শব্দ পেতে মহিলাটি ফিরে তাকালো। মহিলাটির মুখ স্পষ্ট চোখের সামনে ফুটে উঠতে নন্দা চমকে উঠল। সদা পরিস্ফুটিত থাকা সুরবালা দেবীর পরনে আজ মলিন বস্ত্র। মুখের মাঝেও ক্লেশ যাতনা। এই যাতনাকে ছোট বলে ভাবাও যাবে না। যে যন্ত্রণার ভার বোধ হয় দীর্ঘ। যতটা দীর্ঘ হয় মাথার উপরের আকাশ, ততটা দীর্ঘ। নন্দাকে দেখে যে তার সামনে দাঁড়ানো মহিলাটাও বেশ চমকেছে, তার বলার অপেক্ষা রাখল না। অস্ফুষ্ট স্বরে বলে উঠল, অলকানন্দা। একটি ডাকেই নন্দার প্রাণ জুড়িয়ে এলো। মনে হলো বহুদিন এই নামে কেউ তাকে ডাকে না। কালের গহ্বরে যেন হারিয়ে গেছে নামখানা। নিজের হারিয়ে যাওয়া নামখানায় বহুদিন পর শুনতে পেয়ে নন্দার অনুভূতিরা যেন আনন্দ উন্মাদনায় ঝলমল করে উঠল। আটকে রাখতে পারল না নিজের অসংযত অনুভূতিকে। সে ছুটে গেল। মুহূর্তে সকল বাধা ব্যবধান নিষেধ ভুলে জড়িয়ে ধরল তার এককালীন আশ্রয়কে। সে ছিল বলে আজ নন্দা জীবিত আছে। যে ছিল বলে নন্দা আরেকবার বাঁচতে চাওয়ার সাহস করেছিল। যেখানে নিজের মা বাবা তার দিকে দুবার ফিরে তাকায়নি, সেখানে পাহাড়ের মতো সুউচ্চ নারীটি তাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গিয়েছিল সর্বক্ষণ। নন্দার চোখে অশ্রু টলমলে। হাসলো সুরবালা, শুধালো, ভালো আছো? নন্দা কথা বলতে পারল না, ওষ্ঠযুগল প্রতিধ্বনিত করতে পারল না। মায়ের আদরে স্নেহে ভাষা ও নিরেট আহ্লাদে ঝিমিয়ে গেল। সুরবালা দেবী সকল নীরবতা ভেঙে বললেন, কথা বলবে না? গলাটা কি তার কাঁপলো? বোধহয় কাঁপলো। শব্দরা কেমন নড়বড়ে শোনালো। নন্দা বলল, মা, আমাকে মনে পড়েছিল? মনে পড়বে না? তোমার দুর্দিনের সাথে ছিলাম না, তাই তোমার ছায়া হারাতে না হারাতেই আমার দুর্দিন শুরু। তোমায় ভুলবো কেমন করে?
তোমায় ভুললে যে আমার পাপের ক্ষমা হবে না কভু। নন্দা ফ্যাল ফ্যাল করে চাইল শাশুড়ির পানে। তার বেঁচে থাকার আদর্শ যে মানুষটা, সেই মানুষটার মলিন মুখ, ক্লান্ত কণ্ঠস্বর তাকে বড্ড পীড়া দিচ্ছে। সে আবদারের কণ্ঠে বলল, আমার সাথে চলুন মা, আমার সাথে থাকবেন। আপনার এই অবস্থা যে আমার মোটেও ভালো লাগছে না। আমায় নিয়ে যাবে? কই নিয়ে যাবে? এই সংসারে যে আমার খুঁটি, এই শিকড় ভিন্ন করে কোথায় যাব বলো তো? নন্দা চুপ করে দাঁড়িয়ে রইল, বলার ভাষা খুঁজে পেল না। নারীরা সব সময় সংসার প্রেমী। তারা সবসময় চায় এই সংসারে তাদের নিবিড় বসবাসটা যেন দীর্ঘস্থায়ী হয়। এই সংসারের মায়া তারা ছিন্ন করতে পারে না এত সহজে। এই যে এই মানুষটার স্বামী মারা গিয়েছে প্রায় বছর বেশ হবে। তারপর বহু গঞ্জনা লাঞ্ছনা সহ্য করে সে এই সংসারে নিজের বাকিটা জীবন রেখে গেল, যত্নে কিংবা অযত্নে। কিন্তু কখনোই এই সংসার ছাড়ার ভাবনা ভাবেনি। নারী জাত সংসার ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না। দিন শেষে সংসারই তাদের সবটুকু ভালো থাকা। অথচ পুরুষ স্ত্রী মারা যেতে তারা ভেবে নেয় তাদের সংসার বুঝি নারীহীনতায় উচ্ছন্নে যাবে, আর সেই ভাবনাতেই তারা ঘরে তোলে নতুন স্ত্রী। আসলে পৃথিবীর বেশিরভাগ পুরুষ সংসার বলতে স্ত্রীর সান্নিধ্য থাকাকেই বোঝে। তারা ভাবে স্ত্রী ছাড়া বা নারীর সঙ্গ ছাড়া বুঝি কোনো সংসারই হয় না। আর তাদের এই ভাবনার জন্য তারা খুব অকপটে নিজেদের ভালোবাসা, মায়া সবকিছু ভুলে যেতে পারে। অথচ যদি কোনো পুরুষ নারী ছাড়া থাকে, তাদের বিশেষ কোনো লাঞ্ছনার শিকার হতে হয় বলে আমার মনে হয় না। নারী ছাড়া পুরুষকে সমাজ ছোট চোখেও দেখে না, কিংবা অসহায় ভেবে অত্যাচারও করে না। এত সুবিধা থাকা সত্ত্বেও সেই পুরুষ নারী ছাড়া থাকতে পারে না। কিন্তু এই সমাজে একটি নারী যদি পুরুষ ছাড়া থাকতে চায় বা থাকে, তাহলে তাকে কত ধরনের বাজে পরিস্থিতি, অসহায়ত্ব পার করে যে বেঁচে থাকতে হয়, তা যে কোনো মানুষের ধারণার বাইরে। তবুও নারীরা স্বামীর স্মৃতিকে অবলম্বন করে হাজারো অত্যাচার সহ্য করে কাটিয়ে দিতে চায়। আর সেই নারীকেই সমাজ বাঁকা চোখে দেখে। সমাজ সব বুঝে, কেবল প্রেম, ভালোবাসা কিংবা আবেগ বোঝে না। নন্দা হতাশার শ্বাস ফেলল, বলল, মা, আপনাদের এই বিহারিণী মহল তো নিলামে উঠবে। তাহলে আপনারা যাবেনই বা কোথায়? কোথাও তো একটা যেতে হবে, তাই না? তাহলে আমার বাড়িতে নয় কেন? কি দোষ করেছি আমি? দোষ তুমি করনি তো নন্দা, দোষ করেছি আমি। তোমাকে চিনেও জেনেও শেষ পর্যন্ত না জানতে পারার পাপ করেছি। তোমার সবচেয়ে অসহায় সময়ে তোমার ভয়ঙ্কর ভবিষ্যতের কথা জেনেও তোমাকে ছেড়ে দিয়ে এসেছিলাম সেই অত্যাচারের মুখে। সেদিন তুমি কতটা অসহায় হয়ে প্রাণ ভিক্ষা করেছিলে, অথচ আমাদের বিন্দুমাত্র মায়া হয়নি। আমরা কতটা পাষাণ, তাই না? অথচ তুমি আমাদের অসহায়ত্ব দেখে পাশে দাঁড়াতে চাইছো। এত ভালো হয়েও না নন্দা, ঠকে যাবে, ব্যথা পাবে, আর দাঁড়াতে পারবে না। যারা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের দিকে হাত বাড়িয়ে দিও না। এত মহৎ হলে যে তোমার ভাগ্য তোমার সাথে প্রতারণা করবে। আমি চাই তুমি ভালো থাকো। সে ভালো থাকায় আমাদের মতো কারো ছায়াও যেন না পড়ে। সুরবালা দেবীর চোখ মুখ জুড়ে সেই এক দীপ্তি যেন ছড়িয়ে আছে, যা বরাবর থাকতো। নন্দা আর কিছু বলতে পারল না, বলার ভাষাও খুঁজে পেল না। কেবল আফসোসে আফসোসে ভারী হলো বুক। দীর্ঘশ্বাসেরা দিল উকি ঝুঁকি। শহরের একটি আলিশান বাড়িতেই অন্নপূর্ণার বসবাস। নন্দা আজ তাকেও দেখতে এসেছে। সে ভেবেছিল তার বোনটা হয়তো ভালো নেই, হয়তো গুমড়ে মরছে, কিন্তু তাকে অবাক করে দিল অন্নপূর্ণার চাঞ্চল্য। নন্দা বাড়িতে ঢুকলেই দেখল অন্নপূর্ণা নাচ করছে, পায়ের ঘুঙুরের শব্দ তালে তালে বাজছে। নন্দাকে দেখে অবাক অন্নপূর্ণা ছুটে এলো খুব দ্রুত। ব্যতিব্যস্ত হয়ে বোনকে বসতেও দিল। কথা বলতে পারে না সে, তবে তার হাবভাব বুঝিয়ে দিল তার খুশির পরিমাণ। নন্দা হাসল, শুধালো, ভালো আছিস? অন্নপূর্ণা ইশারা করলো, বুঝালো তার ভালো থাকার পরিমাণ কতটুকু। নন্দা বোনকে জড়িয়ে ধরল, প্রস্তাব রাখলো সে এক্ষুনি বোনকে বাড়ি নিয়ে যাবে, নিজের কাছে রাখবে। অন্নপূর্ণা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। অবশেষে শহরে এক একাকিত্ব জীবন থেকে অন্নপূর্ণার ছুটি মিলল। ছুটল সে শিকড়ের টানে। একটি মায়াবিনী নারীর হাতে দীর্ঘ চিঠি, যা অযত্নে ভাঁজ হয়ে আছে। সে তাদের বাড়ির পেছনের ঘন আধারিয়া সেই মোহনীয় জঙ্গলে দাঁড়িয়ে আছে।
তার চোখে মুখে কিসের যেন এক হিংস্রতা খেলা করছে। তার সামনেই পুকুরটা জলের রং কেমন যেন অন্যরকম লাগছে। পুকুরের ভেতর মানুষ খেকো মাগুর মাছগুলো আজ মহা আনন্দে নাচছে। কতগুলো দিন পর মানুষের মাংস তাদের পেটের ক্ষুধা মনের তৃষ্ণা মেটালো। মানুষ খেকো মাছগুলোর সাথে সাথে খুশি নারীটিও। সেও তো বেঈমান খেকো মানুষ। বেঈমানদের এই পৃথিবীতে কোনো ঠাঁই সে পেতে দেবে না, অসম্ভব। আকাশে বাতাসে গম্ভীর বজ্রপাত হলো। একটি কোমল নারীর নৃশংসতায় যেন হতবম্ব সে। খুব ধীর গতিতে ঘরের মিউজিক যন্ত্রটায় গান বাজছে, কোমল মিহি সে গানের সুর। গানের সাথে সাথে একটি মেয়েলি কণ্ঠ তাল মেলাচ্ছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। প্রকৃতিতে তখন হিমশীতল বাতাস, গগনে নৃত্য করছে ঘন কালো নভশ্চর। ক্ষণে ক্ষণে আশ্বিনের নিখাদ আলোয় মর্তধাম উজ্জ্বল হয়ে যাচ্ছে তারার ন্যায়। অম্বরের উচ্চনাদ মনুষ্য জাতির জন্য কিছুটা হলেও ভীতিকর। অলকানন্দাও তার বাইরে নয়। গগন গহ্বর থেকে আসা বিরাট শব্দের কারণে তার মাঝে মাঝে গানের সুর কেটে যাচ্ছে, তাল গুলিয়ে যাচ্ছে, তবুও সে যন্ত্রের তালে তালে গেয়ে যাচ্ছে। তোমারও পরাণে কোন সেই মহৎ পুরুষকে চায় সানশাইন? আমি কি তাহা জানিতে পারি? অলকানন্দার গান থেমে গেল, সাথে থেমে গেল তার কাজ করতে থাকা ব্যস্ত হাত। সে কিছুটা চমকে পিছে তাকাতেই দেখল ভিনদেশি পুরুষের স্নিগ্ধ দেহখানা। নন্দা একবার উপর থেকে নিচ অব্দি খুব ক্ষীণভাবে চোখের মনি ঘুরিয়ে তপ্ত শ্বাস ফেলল। শ্বাসগুলো তার নীরবতায় গল্প শুনিয়ে গেল এক নৃশংসতায়। স্টিফেন হয়তো পুরো গল্প বুঝল না, তবে দীর্ঘশ্বাসের সারমর্ম বুঝল। শুধালো, কে সে মানুষ যার কথা শুনিলে সানশাইনের বুক ভারী হইয়া যায় দীর্ঘশ্বাসে? নেই তেমন কেউ। নন্দার কাটকাট জবাবে হাসল স্টিফেন। চুলের সরু ধারা বেয়ে বৃষ্টির জল নতুন রঙের কবিতায় টুপটাপ ছন্দ গড়িয়ে পড়ছে। তার হাসির ভাষারা বড় অর্থবহ। তার বুঝতে বাকি রইল না নন্দার। নন্দা ভ্রু কোঁচকাল, কিছুটা বিরক্তি প্রকাশ করেই জিজ্ঞেস করল, হাসছেন কেন? অদ্ভুত, হাসিব না? যাহার সানশাইনের মতো অমর সুন্দর প্রেমিকা কিংবা স্ত্রী আছে, তার তো দিনরাত হাসির মাঝেই থাকা উচিত বলিয়াই আমি মনে করি। কথা থামতেই অলকানন্দা চোখ বড় বড় করে চাইল। স্টিফেনের মুখের কোণে বাঁকা হাসিরা খেলা করছে। নন্দাকে নিয়ে খুব তীক্ষ্ণ একটি ঠাট্টা যে অকপটে করে ফেলেছে তার বুঝতে বাকি নেই নন্দার। সে কিছু বলতে গিয়েও লোকটার হাসি দেখে বলতে পারল না, বরং নিজেও ফিক করে হেসে দিল। নন্দার হাসির শব্দের মুগ্ধতা ঝমঝমিয়ে যেন পড়তে শুরু করলো। মেয়েটার হাসি সুন্দর, যেমন করে সুন্দর আকাশ কিংবা সমুদ্র, ঠিক তেমন সুন্দর। তন্মধ্যেই অ্যালেন ছুটে এলো তাদের ব্যক্তিগত কক্ষে। হয়তো প্রয়োজনে এসেছিল, কিন্তু কপত কপতির এহেন হাস্যোজ্জ্বল দৃশ্যে সে নিজের প্রয়োজন ভুলে গেল। কেবল মুগ্ধ চোখে তাকিয়ে চোখের তৃষ্ণা মিটিয়ে নিল সেই দৃশ্য দেখে। স্টিফেন খুব সহজে হাসে না, তাকে খুব হাসতেও দেখা যায় না। নন্দাও তেমন, খুব কমই হাসি থাকে তার মুখে। অথচ কম হাসা দুজন ব্যক্তি যখন হাসে, তখন পুরো পৃথিবীর মুগ্ধ দৃষ্টি হয়তো তাদের উপরেই থাকে। অ্যালেনের ভ্রম কাটল। দরকারি কাজটা একটু বেশি গুরুতর বলেই তার এমন সুন্দর দৃশ্য না চাইতেও হস্তক্ষেপ করতে হলো। দরজার পাশে দাঁড়িয়ে তাই বলল, স্টিফেন, বৌঠান, মে আই কামিং? আরেকটি পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই নন্দা থেমে গেল। তার হাসির প্রশস্ততাও কমে এলো। দরজার দিকে দৃষ্টি ঘুরিয়ে মাথা নাড়িয়ে বলল, আসুন ঠাকুরপো। অ্যালেন সাথে সাথে ঘরে প্রবেশ করলো। খুব ব্যস্ত গতিতে স্টিফেনের উদ্দেশ্যে বলল, স্টিফেন, তুমি যাহা বলিয়াছ তাহা করিয়া ফেলিয়াছি। সকলে আসিয়া ভিড় করিয়াছে। বাহিরের আবহাওয়া মোটেও উপযুক্ত নহে। কাজটা দ্রুত সারিয়া ফেললে বোধ করি ভালো হইত। তারপর না হয় আবার হাসিও। শেষের বাক্য অবশ্য মস্করার ছাপ। নন্দাও বেশ লজ্জা পেল, দ্রুত অন্যদিকে চলে গেল। কাজের বাহানায় লজ্জা লুকানোর প্রচেষ্টা আর কি। স্টিফেন মাথা দুলিয়ে বলল, আসিতেছি। এত সুন্দর দৃশ্যে তোমার বা হাতখানা প্রবেশ করিয়া দিয়া এখন আর মহৎ হইতে হইবে না। তোমারও ব্যবস্থা করিতেছি খুব শীঘ্রই। এবার অ্যালেন লজ্জা পেল। দ্রুত সে সেখান থেকে প্রস্থান নিল। এর আগে অবশ্য বৌঠানের থেকে অনুমতি নিতে ভুলল না। নন্দা বরাবরই এই লোকটার আচরণে মুগ্ধ হয়। ছেলেটার সাথে কমপক্ষে হলেও
নন্দার বয়সের পার্থক্য 10-12 বছর। অথচ অ্যালেন সব সময় নন্দার সাথে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলে এবং সেই মুহূর্তে তার কণ্ঠস্বর থাকে একেবারে কোমল, আর এতটা সম্মানের সঙ্গে কথা বলে যে নন্দার তার প্রতি ভক্তিতে মন ভরে ওঠে। অ্যালেন চলে যেতেই স্টিফেন নন্দার পাশে এসে দাঁড়ালো। নন্দার এলোমেলো থাকা শাড়ির আঁচল কিছুটা ভাঁজ করে দিয়ে বলল, তৈরি হও সানশাইন, আজ তোমার সকল কলঙ্ক মুছিয়া ফেলিবার দিন। তবে সানশাইন, এই পৃথিবীতে তোমাকে কেন এই জনমে আমার হইতে হইল? এই বিশ্বে ভরা জনমে তোমার মতো অমৃত কেন পাইতে হইল, যাকে দীর্ঘস্থায়ী ধরিয়া রাখিবার সাধ্য আমার নাই? কথা থামতেই দীর্ঘশ্বাস ফেলল স্টিফেন। নন্দা অবশ্য কথার মানে না বুঝে ফ্যাল করে তাকিয়ে রইল। স্টিফেন তাড়া দিল, কিন্তু নন্দার মাথায় স্টিফেনের বলা বাক্যই কেবল ঘুরপাক খাচ্ছে। কিসের কলঙ্ক মুছবে স্টিফেন? বাহিরের ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর খেলায় অন্নপূর্ণা কেবল নিশ্চুপ দর্শক। গবাক্ষের কোল ঘেঁষে সে আফসোস পুষে রাখে রোজ। জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। এক লহমায় তার সুন্দর গোছানো জীবন এলোমেলো হয়ে গেল। তার পবিত্র জীবনে লাগলো কলঙ্কের কালি, যে কালি কোনো কিছুর বিনিময়ে আর কখনো উঠবে না। তার গানের কণ্ঠ বরাবরই দারুণ ছিল। সকলের এত প্রশংসা করিয়েছে সে কণ্ঠ দিয়ে, আজ গান দূরের থাক, কথাও বের হয় না। আফসোসের এক কালো ধোঁয়ায় ছেয়ে যায় মন জমিন। তার ধ্যান ভাঙে দরজার ঠক ঠক শব্দে। সে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকাতেই অ্যালেনের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। সাদা ধবধবে চামড়ায় হাসিটা একটু বেশি সুন্দর লাগে অন্নপূর্ণার পানে। অন্নপূর্ণার ধ্যান ভাঙে অ্যালেনের কণ্ঠে, আসিতে পারি? অন্নপূর্ণা মাথা নাড়ায়, ইশারায় ভেতরে আসার অনুমতি দেয়। অনুমতি পেতেই অ্যালেন ভেতরে প্রবেশ করে, হাসি মুখে প্রশ্ন ছড়ে, ভালো আছেন? অন্নপূর্ণা ঘাড় কাত করে উত্তর দিল। জানালো তার সবটুকু ভালো না থাকার পৃথিবীতে সে ভালো আছে, কিন্তু ইশারা মিথ্যে বলতে জানলেও চোখ যে কখনো মিথ্যে বলে না। তার ভালো না থাকার বহিঃপ্রকাশের চোখগুলো যেন জল জল করছে। অশ্রু লুকানোর ভয়াবহ চেষ্টা চট করে ধরে ফেলল অ্যালেন। ফিক করে হেসেও দিল, বলল, মিথ্যেও বলিতে পারেন আপনি? পারলেও মিথ্যে বলায় বড়ই কাঁচা আপনি। আগে শিখিতে হইবে ভালো করিয়া মিথ্যে কিভাবে বলিতে হয়, তারপর বলিবেন, কেমন? অন্নপূর্ণা ভাবেনি এমন ভাবে হাতে নাতে সে ধরা পড়ে যাবে, তাই কিঞ্চিত লজ্জাও পেল সে। চোখ ঘুরিয়ে নিল সাথে সাথে। তা দেখে এলেন আবার হাসল, ব্যস্ত কণ্ঠে বলল, আর চোখ ঘুরাইতে হইবে না, শীঘ্রই তৈরি হইয়া নিন, আমরা এক স্থানে যাইব। ভয় নেই, কেবল আমি আর আপনি না, বৌঠানও যাইবে, তাড়াতাড়ি তৈরি হন। অন্নপূর্ণার জিজ্ঞেস করার সুযোগ পেল না কোথায় যাবে আর কেনই বা যাবে। যেমন হুট করে অ্যালেন এসেছিল ঠিক তেমন করেই সে প্রস্থান নিল। বাইরে তখন ঝড়ের জন্য প্রস্তুত প্রকৃতি। এই হয়তো আকাশ পাতাল উজাড় করে ঝড় নামবে। চারপাশ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। যদিও রাত নয় সময়টা, কিন্তু দেখতে রাতের চেয়েও যেন আধার। নন্দাদের গাড়িটি তাদের গ্রাম পেরিয়ে তার এককালীন শ্বশুরবাড়ির গ্রামে চলে এসেছে। নন্দা প্রশ্ন করার আগেই গাড়িটি তার নিজ স্থানে নামলো। নন্দা গাড়ি থেকে নামতেই চারপাশে পরিচিত সেই দৃশ্য দেখতেই চমকে উঠল। এটা সেই জায়গা যেখানে নন্দাকে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়েছিল। নন্দার লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই ভয়ঙ্কর স্মৃতি বারবার উকিঝুঁকি দেওয়া আরম্ভ করল তার মস্তিষ্কে। সে ঘটনার অনেক দিন হয়ে গেলেও নন্দার যেন আজ খুব করে শরীর যন্ত্রণায় ফেটে পড়ছে। কি মার, কি নৃশংসতা! হুট করে নন্দা যেন স্থান কাল পাত্র ভুলে গেল। স্টিফেনের হাত জাপটে ধরে কেমন আকুতি মিনতি ভরা কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এখান থেকে নিয়ে চলুন এক্ষুনি, আমাকে বাঁচান। নন্দার অস্থির উত্তেজনার সাথে আহাজারিতে ব্যস্ত হয়ে পড়ল তার শাশুড়ি কাদম্বরী দেবী সহ অন্নপূর্ণাও। অ্যালেনের কণ্ঠেও ভীতভাব। মেয়েটার হুট করে এমন পরিবর্তনেই সকলে অবাক হলো। কেবল নির্বাক রইল স্টিফেন। আলতো হাতে নন্দার বাহু জড়িয়ে ধরে ভরসা দিল। শান্ত কণ্ঠে বলল, তোমার কিছু হইবে না সানশাইন। যার আস্ত একটা স্টিফেন আছে তার চিন্তা কিসের? তোমার জন্য আমি আছি তো, চোখ খোলো। নন্দা তবুও ভয় পেল। চোখ না খোলায় যেন পণ করেছে সে। অতঃপর স্টিফেন কণ্ঠ গাঢ় করল, চোখ খুলিতে বলিয়াছি তোমায়, চোখ খুলিবে।
এক্ষুনি। নন্দার সাথে সাথে চোখ খুলল। সামনে দৃষ্টি পড়তেই তার চক্ষু যেন চড়ক গাছ হয়ে গেল। সেদিনের মতো জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে গ্রামবাসী, তাদের হাতে মশালের উত্তপ্ত আগুন। তাদের সামনেই সেদিন নন্দাকে যে বৃক্ষের সাথে বেঁধে রেখেছিল, সেই বৃক্ষের সাথে বেঁধে রাখা হয়েছে একটি লোককে, যাকে নন্দা চেনে, বা বলা যায় যে নন্দার সর্বনাশের কারণ।